জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। রাজনৈতিক সংকট কাটার আশা মির্জা ফখরুলের। নির্বাচনের ঘোষণা ইতিবাচক হলেও ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলছে জামায়াত। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার চায় এনসিপি। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ। জুলাই গণহত্যা মামলায় চলছে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। ঢাকা দক্ষিণ সিটির ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা, বাড়বে না করের বোঝা, প্রশিক্ষণ পাবেন অটোরিকশা চালকরা। নোয়াখালীতে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৭ জন নিহত। লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে শোকের ছায়া। হিরোশিমার বর্বরতায় ৮০ বছর আজ যুক্তরাষ্ট্র আণবিক বোমার প্রভাবে মারা যায় ১.৫ লাখ মানুষ। নিহতদের স্মরণে সর্বস্তরের শ্রদ্ধা। এবং অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। লাওসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর আশা কোচের। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অচল অবস্থা কাটবে। আর সংস্কার সহ অঙ্গীকার বাস্তবায়নে নির্বাচিত সরকারই একমাত্র উপায় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আকাশ আকাশ। মঙ্গলবার গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এই সময় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাজ শুরু করার ঘোষণাকেও স্বাগত জানান তিনি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। জুলাইয়ের অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে। এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছেন তাদেরকে ইতিবাচকভাবে ভাববার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হুসাইন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণে প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, নির্বাচনের পূর্বে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি আহ্বান জানান তিনি। এ সময় জুলাই সনদে যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে মনে করে দলটি, জানালেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানান তিনি। জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নায়েবে আমির বলেন, এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো বলে জানান তিনি। দ্রুত নির্বাচন, উপযোগী পরিবেশ নিশ্চিতের দাবিও জানান জামায়াতের এ নেতা।
শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, বরং সংশোধনের দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। জুলাইয়ের ইতিহাস বিকৃত করার অভিযোগ করে নুরুল হক নূর বলেন, সংশোধন করা না হলে বর্জন করা হবে জুলাই ঘোষণাপত্র। এছাড়া ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নেই বলেও অভিযোগ করেন তিনি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের জন্য প্রশাসনের সংস্কার দরকার। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জানাতন নির্বাচন হলে বর্তমান সরকারের অবস্থাও আগের মতো হবে। এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম, পিতামাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে সব তথ্যের 2টি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 27 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিনা মুর্মু। এরপর সাক্ষ্য দেওয়ার কথা রংপুরের এনটিভির প্রতিনিধি AKM মইনুল ইসলামের। 2 জন সাক্ষী রংপুরের আবু সাইদ হত্যার ঘটনা তুলে ধরবেন। এর আগে 2 দিনে 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাবরিনা, ট্রাইব্যুনালের আদেশের বিস্তারিত জানাবেন। জেসিকা, যেমনটি আপনি বলেই দিলেন যে হচ্ছে এই যে আবু সাইদ হত্যা মামলা, সেটি হচ্ছে বিচার শুরুর আদেশ দিয়ে দিয়েছে। এটি কিন্তু তৃতীয় মামলা, যেই মামলার আসলে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গিয়েছে। এবং শেষের আইনজীবীর বিষয়ে জানিয়ে দিতে চাই যে সকালবেলা আসলে ট্রাইব্যুনাল 2-এ হচ্ছে এই বিচারের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং এখানে হচ্ছে প্রথম দিকে আসলে আসামি পক্ষের আইনজীবীদের বিচারপতি বলেন যে তারা আছেন কিনা, এবং পরবর্তীতে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তারা যে অব্যাহতির আবেদন দিয়েছেন তাদের আসামিদের বিরুদ্ধে, অর্থাৎ 24 জন পলাতক আসামির যে 4 জন আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী
আসামি এবং সেই সাথে 6 জন যে গ্রেফতারকৃত আসামি আছে তাদের যে আইনজীবী তাদের সবারই যে এই মামলা থেকে অব্যাহতির যে আবেদন সেটি খারিজ করে দিয়ে পরবর্তীতে হচ্ছে ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন যে আজকে থেকে আসলে এই মামলার বিচার শুরু, অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু হচ্ছে 27 তারিখ হচ্ছে সূচনা বক্তব্য হবে এবং সেদিনই কিন্তু আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। যেমনকি আমরা হচ্ছে শেখ হাসিনা মামলাটিতে আসলে দেখছি যে আজকেও কিন্তু শেখ হাসিনার মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ এবং এই সাক্ষ্য গ্রহণে কিন্তু খুবই অতপ্রতভাবে যেটি বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ হত্যা মামলার সাথে জড়িত আবু সাইদ হত্যা মামলায় হত্যাকাণ্ড সচক্ষে দেখা 2 জন সাক্ষী আজকে এসেছেন, তারা সাক্ষ্য দিতে এসেছেন এবং ইতোমধ্যে একজনের সাক্ষীর সাক্ষ্য দেওয়া শেষ। তিনি হচ্ছেন জুলাই আগস্ট আন্দোলনে হচ্ছে সামনের দিকে থাকা আন্দোলনকারী এবং সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বলেছেন যে তিনি যখন আবু সাইদকে যখন হত্যা করা হয় তখন তিনি একটি চায়ের টঙের সামনে থেকে আসলে তিনি দেখেছেন যে তাকে কিভাবে হত্যা করা হয় এবং আবু সাইদের যখন গুলি করা হয় তখন হচ্ছে প্রথমে সেখানে শিক্ষার্থী আয়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তিনি আসলে তাকে বাঁচাতে আসেন এবং পুরোপুরি যে প্রেক্ষাপট তিনি আসলে আজকে তুলে ধরেন এবং সেই সাথে তিনি বলেন যে আদালতে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে তিনি এটা দায়ী করেছেন এবং তিনি শেখ হাসিনার আসলে বিচার চায় এবং পরবর্তীতে আদালত হচ্ছে সময় দিয়েছেন, মানে এখন হচ্ছে ব্রেক চলছে, একটু পরে আরেকজন যে সাক্ষী অর্থাৎ তিনি হচ্ছে রংপুরের যে এনটিভি টেলিভিশনের যে রংপুরের প্রতিনিধি তিনি হচ্ছেন সচক্ষে যখন আমরা কিন্তু দেখেছি যে লাইভ টেলিকাস্ট যখন হয়েছিল এনটিভিতে তখন কিন্তু এটি আসলে লাইভে প্রচার হয়েছিল এবং সেই সময় সেই সাংবাদিক আসলে উপস্থিত ছিলেন। তিনি আজকে একটু পরে সাক্ষ্য গ্রহণ দিবেন, অর্থাৎ তিনি হচ্ছে সাক্ষী হিসেবে আজকে এসেছেন। তিনি আসলে বলবেন যে আসলে কিভাবে এই ঘটনা আসলে ঘটে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। দর্শক, ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রোল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তো আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরুন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হইচই দিকে অনেক জায়গায় হইচই হচ্ছে। এখন হয়েছে কি, জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন টিলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন দেখছো সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি ওয়ার্ল্ড। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল,
সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারো ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আপনি বলছিলেন যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে। দর্শক, এতক্ষণ আমরা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনছিলাম। এদিকে জুলাই আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। গেল বছরের 5 আগস্ট যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপারে ছাত্র জনতার সঙ্গে মিছিলের অংশ নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন সকাল 8:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 23 এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা হয়। মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আব্দুল হাসানকে গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে করা আবেদনের রায় বৃহস্পতিবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার এ দিন ধার্য করেন। আজ রায় দেওয়ার কথা থাকলেও মন্ত্রী পরিষদ বিভাগের আইনজীবীকে আপিল বিভাগ পরিবর্তনের দরখাস্ত দেওয়ার কথা বলে রায়ের জন্য নতুন দিন ধার্য করেন। গেল 27 এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। $3,841 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। জানান, এবার দক্ষিণ সিটির জনগণের ওপর কর না বাড়িয়ে বিভিন্ন উপখাত সৃষ্টির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চালকদের প্রশিক্ষণের কথাও জানান প্রশাসক। মোট উন্নয়ন ব্যয় বাবদ 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেট 1385.90 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। 2025-26 অর্থবছরের অনুমোদিত বাজেটে মোট উন্নয়ন ব্যয় 2345.88 কোটি টাকা প্রকলন করা হয়েছে। মোট উন্নয়ন ব্যয়ের মধ্যে ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় বাবদ 876.64 কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সহায়তার উন্নয়ন ব্যয় বাবদ 1469.24 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দেশ গেল 1 বছরে খাদের কিনারা থেকেই অনেক দূরে গিয়েছে, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, অর্থনীতিতে এখন স্বস্তির পরিবেশ আছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ব্যবসায়ী মানুষের কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে একটু, তাই না, বিভিন্ন কারণে। গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। ইতোমধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর শোভাযাত্রা পূর্ব সমাবেশে কে কে বক্তব্য রাখবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নয়াপল্টনে এবং নয়াপল্টনে বিএনপির
যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে বিজয় মিছিল আজকে হওয়ার কথা রয়েছে সেটিতে কিন্তু অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে ঢাকা জেলার এবং ঢাকা মহানগর এবং সেই সাথে মানিকগঞ্জ, সাভার আশেপাশের কয়েকটি জেলার প্রায় আপনার আশেপাশে কয়েকটি জেলার প্রায় লক্ষাধিক নেতাকর্মী কিন্তু আসলে এখানে তারা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা আসলে আসতে শুরু করছেন। এবং যদি একটু বলি যে আজকের এই মিছিলটি কিন্তু আপনার গতকালকেই করার কথা ছিল, কিন্তু গতকালকে আসলে যে জুলাই সনদ ঘোষণাপত্র এবং সরকারি নানা আনুষ্ঠানিকতার কারণে আজকে তারা কিন্তু মিছিলটি আজকে 6 তারিখে তারা নিয়ে আসছে। এবং যদি বলি আজকে শুধুমাত্র ঢাকা না, সারা দেশেই কিন্তু আসলে এই বিজয় মিছিল বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। এবং যদি একটু বলি আজকের মিছিলটি কিন্তু আপনার ঠিক বেলা 3টা নাগাদ মঞ্চে আসলে অতিথিরা বক্তব্য দেবেন এবং বিএনপির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলবেন এবং তার বক্তব্যের পরেই মিছিলটি শুরু হবে। এবং এই মিছিলটি ঠিক নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে এবং প্রেস ক্লাবের সামনে থেকে মৎস্য ভবন হয়ে শাহবাগে কিন্তু আসলে এই মিছিলটি শেষ হবে। এবং আমরা ইতিমধ্যে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে কিন্তু বিএনপির যারা অঙ্গ সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে আসছেন এবং ভিড় করছেন। এবং সেই সাথে তারা মিছিলের প্রস্তুতির জন্য কিন্তু তারা সারিবদ্ধভাবে কিন্তু তারা একটা ইউনিটের পর আরেকটা ইউনিট কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এবং ঠিক 3টার দিকে আসলে মূল মঞ্চের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মিছিল পূর্ব যে সমাবেশ আছে সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং সেখানে বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য সেই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেবেন এবং এরপরেই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলবেন এবং তার বক্তব্যের পরেই আসলে এই মিছিলটি শুরু হবে। এবং মিছিলটি কিন্তু ঠিক নয়াপল্টন থেকে শুরু হয়ে একেবারে বিজয়নগর হয়ে প্রেস ক্লাবের সামনে থেকে গিয়ে শাহবাগে কিন্তু গিয়ে এই মিছিলটি আসলে সমাপ্তি ঘটবে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন ধরনের আপনার লাল নীল ক্যাপ এবং ব্যানার সহ এবং সেই সাথে দলীয় পতাকা কিন্তু আসলে তারা নিয়ে আসছেন আজকের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করার জন্য। যদি একটু বলি যে গত বছর কিন্তু ঠিক গতকাল 5ই আগস্ট আসলে আপনার যে স্বৈরাচার সরকার পতন হয়েছে এবং সেই স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু বিএনপি প্রায় 36 দিন ব্যাপী কিন্তু আসলে কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির পরিসমাপ্তি হিসেবে আজকের এই বিজয় মিছিল। এবং সর্বশেষ তারা কিন্তু এই বিজয় মিছিলের মাধ্যমে তাদের যে 36 দিনের যে কর্মসূচি এবং স্বৈরাচার পতন আন্দোলনের যে আসলে আন্দোলনে যে বিএনপির ভূমিকা ছিল সেই তারই ধারাবাহিকতা সেটিকে আসলে জনগণের সামনে আবারও ফুটিয়ে তুলতে তারা আসলে এই বিজয় র্যালির যারা আসলে বিজয় র্যালি আজকে করছেন। এবং তারা বলতেছেন যে আসলে এই বিজয় র্যালির মাধ্যমে কিন্তু যে গত বছর 2024 সালে যে আসলে স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে যে গণতন্ত্রের শুভযাত্রার সূচনা হয়েছে সেই শুভযাত্রার সূচনার মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা আবার কিন্তু চাচ্ছে আবার আসলে তারা যাচ্ছে যে আসলে গণতন্ত্রের জন্য শুভ সূচনা হয় এবং গণতন্ত্রের জন্য আসলে গণতন্ত্রের জন্য অব্যাহত রাখে ধারা। এবং এইটির জন্য আসলে কিন্তু তারা কিন্তু আপনার আজকের কিন্তু এই বিজয় র্যালি এবং তারা কাজ করছেন এবং তারা বলছেন যে এই যে আগামী জাতীয় নির্বাচন যেন আপনার ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টাদের ঘোষিত সময় সেই ঘোষিত সময়ের মধ্যে যেন জাতীয় নির্বাচন হয় এবং সেই জাতীয় নির্বাচনের যে আসলে যেন অনুষ্ঠিত হয়। এবং এই ব্যাপারে আসলে নির্বাচনের এক ধরনের তারা কিন্তু আসলে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আসলে যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগেই কিন্তু আসলে আপনার তারা ঘোষণা দিয়েছেন যে আসলে প্রতিটা জেলা উপজেলায় এবং তারা নির্বাচনের জন্য আসলে এই প্রস্তুতি নেবেন এমনটি বলেছেন। এবং আজকের এই বিজয় র্যালির মাধ্যমে কিন্তু সেই স্বৈরাচার পতনের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আজকের এই বিজয় র্যালি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সেই সাথে বিএনপির বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী তারা কিন্তু ঢোল বাদ্য বাজনা সেগুলো উৎসব সহকারে কিন্তু আসলে তারা এই বিজয় র্যালিতে আপনার বিজয় র্যালি পালন করবেন এবং সেই বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে আসছেন। এবং যদি বলি যে তারা কিন্তু আসলে অনেকে কিন্তু আপনার মাথায় লাল পতাকা, কেউ দলীয় ক্যাপ এবং সেই সাথে কেউ আবার এবং আপনার আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার বিজয় র্যালির জন্য একটু কথা বলবো যে কোথা থেকে আসছেন এবং শালি থানা আজকের বিজয় র্যালির মাধ্যমে আসলে কি বার্তা দিতে চান, কেন আসছেন বিজয় র্যালিতে? বিজয় র্যালিতে আসছি আমাদের এই জিয়া আন্তর্জাতিক সম্মেলনে আমরা সফল হোক এই কারণে। ধন্যবাদ।
যেমনটি শুনছিলেন আসলে তারা কিন্তু বিজয় র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু আসলে বিজয় র্যালিতে এসে তারা এখানে এসে আপনার দেখতে পাচ্ছেন যে আসলে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করার কারণ কি? আপনাদের কি উদ্দেশ্যে বিজয় র্যালিতে আসা? যেমনটি আসলে তারা আসলে আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার তারা কিন্তু বিভিন্ন ঢোল বাদ্য বাজনা এবং সেই সাথে এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও আসলে প্লাকার্ড ছবিতে প্লাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে এসে আসলে তারা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা ইউনিটের ব্যানার নিয়ে তারা কিন্তু এই বিজয় র্যালিতে আসলে উপস্থিত হয়েছেন এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে সেই প্রতিটা অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী বিশেষ করে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এবং সেই সাথে ঢাকার বাইরে মানিকগঞ্জ জেলা এবং তাদের আসলে এই নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করছে বিএনপি। নয়াপল্টন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার সকালে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ডাকা কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত না পাঠালে প্রয়োজনে সবাইকে আবারও মাঠে নামার আহ্বান জানান রাশেদ প্রধান। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন চলবে না, চলতে দেওয়া হবে না। ওই দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুশিন বন্ধ করতে হবে। হিরোশিমার বর্বরতার আজ ৮০ বছর। ঠিক এদিনে যুক্তরাষ্ট্র লিটল বয় নামে আণবিক বোমা ফেলে শহরটিতে, যার প্রভাবে মারা যায় অন্তত ১.৫ লাখ মানুষ। নিহতদের স্মরণে দিনটিতে নানা আনুষ্ঠানিকতা পালন করছে জাপান। এ সময় পারমাণবিক অস্ত্র ও যুদ্ধমুক্ত বিশ্ব গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ইশিবা। তনিমা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন লুৎফর কবির। ফিরে এলো সেই মর্মান্তিক দিন। ১৯৪৫ সালের এদিনেই মার্কিন আণবিক বোমায় লাখো মানুষের রক্তে ভিজেছিল জাপানের এ শহর। নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে এবারও দিনটিকে নানা আয়োজনে স্মরণ করছে জাপান। হিরোশিমার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নিহতদের স্মরণে সকাল ৮টা ১৫ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ও অতিথিরা। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইশিবা বলেন, এমন ভয়াবহতার পুনরাবৃত্তি দেখতে চায় না বিশ্ব। সেই ভয়াবহতার বলি হওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা বেঁচে গিয়েছিল, এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে, তাদের প্রতিও সমবেদনা। পৃথিবীর একমাত্র দেশ আমরাই যারা আণবিক বোমার ভয়াবহতা দেখেছি। পুনরায় এমন যেন আর না হয়। আজ এ মঞ্চে দাঁড়িয়ে পারমাণবিক অস্ত্রবিহীন ও যুদ্ধবিহীন এক বিশ্ব গড়ার অঙ্গীকার করছি। শ্রদ্ধা জানায় জাপানের নানা সংগঠনের আয়োজকরাও। আমি সত্যিকারের অর্থে একটি শান্তিপূর্ণ বিশ্ব চাই, কিন্তু আপনি যদি দেখেন বিশ্বজুড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। গাজায় যা ঘটছে তা হিরোশিমার ভয়াবহতার চেয়ে কম কি? ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের আণবিক বোমায় একদিনই মারা যান অন্তত ৭৮,০০০ মানুষ। পরবর্তীতে রেডিয়েশনের প্রভাবে প্রাণহানি দাঁড়ায় ১,৪০,০০০-এ। এমন নির্মম মৃত্যু ও বিশ্ববাসীর উদ্দেশ্যে যুদ্ধ যে শুধু ধ্বংস নিয়ে আসে, এমন বার্তা দিতে চায় জাপান। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা দখলে নেতানিয়াহুকে পুরো স্বাধীনতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান,
গাজা দখলের বিষয়টি এখন নির্ভর করছে ইসরায়েলের উপর। এদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আরও ৮৩ ফিলিস্তিনির। অন্যদিকে যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ছিল তেল আবিব। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। আরবিদ আফসারের রিপোর্ট। এভাবেই ইসরায়েলি বিক্ষোভকারীদের ধরে ধরে আটক করছে ভূখণ্ডটির আইনশৃঙ্খলা বাহিনী। গেল কিছুদিন ধরেই গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব। পুরো গাজা দখলে নেওয়া হবে। নেতানিয়াহুর এমন ঘোষণার পরপরই মঙ্গলবার রাজধানীর মূল সড়কগুলো দখলে নিয়ে হাইওয়ের রাস্তা বন্ধ করে দেয় শত শত বিক্ষোভকারী। এতে দেখা যায় তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তর্কে বিতর্কে জড়িয়ে এক পর্যায়ে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের আটক করা শুরু করে পুলিশ। অভ্যন্তরীণ এমন ঘটনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে। এদিকে গাজা দখলে নেতানিয়াহুকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটি নেতানিয়াহুর বিষয়। গাজা দখলে নেওয়া হবে কিনা সেটি ইসরায়েলের উপর নির্ভর করে। তবে আমি এখন সেখানের মানবিক বিপর্যয়ের বিষয় নিয়ে চিন্তিত। উপত্যকার খাদ্য সংকটের জন্য $60 মিলিয়ন দিয়েও দেখেছি সেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশ এবং ইসরায়েল সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার গাজায় ৩৫ টনের বেশি ত্রাণ সহায়তা আকাশপথ দিয়ে সরবরাহ করেছে প্রতিবেশী জর্ডান। এর জন্য ব্যবহার করা হয়েছে 5টি ভারী সামরিক বিমান। তবে গাজায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তার পরিমাণ যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের মুখপাত্র জেন্স লেয়ারকে। গাজায় এতটুকু ত্রাণ দিয়ে খাদ্য সংকট কাটানো যাবে না। উপত্যকায় শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তা নিরবিচ্ছিন্ন রাখতে আমি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে গাজা জুড়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে প্রায় 100 ফিলিস্তিনির। ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। আবার অনাহারে মারা গেছে অনেক শিশুও। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার অপরিশোধিত তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করে লাভের ওপর ফের শুল্ক আরোপের হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ভারত মোটেও ভালো বাণিজ্যিক অংশীদার নয়। এমন হুমকিতে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে মোদী সরকার। আর নয়াদিল্লির পক্ষ থেকে ক্রমাগত মার্কিন বাণিজ্যিক চাপকে অবৈধ বলছে মস্কো। আরবিদ আফসারের আরও একটি রিপোর্ট। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির জেরে দিন দিন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ততায় রূপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তেল ক্রয় বন্ধে হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার জ্বালানি তেল প্রসঙ্গে মোদীকে 24 ঘন্টার সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতিবেশী দেশটি ভালো বাণিজ্যিক অংশীদার নয় বলে ট্রাম্প আরও জানান, ভারত আমাদের সঙ্গে অনেক ব্যবসা করলেও তাদের সঙ্গে আমরা কোনো ব্যবসা করি না। রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের জ্বালানি তেল কিনে আবার তা খোলা বাজারে তা লাভে বিক্রি করছে। এই কারণেই আরোপিত 25% শুল্ক উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ভারতের কপালে পড়েছে দুশ্চিন্তার ছাপ। ট্রাম্পের এমন হুমকি অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে মস্কো সফরে পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চলতি মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মস্কো যাবেন বলে নিশ্চিত করেছে মোদী প্রশাসন। আবার ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতের উপর রুশ জ্বালানি তেল ক্রয় বন্ধের বাণিজ্যিক চাপ অবৈধ বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরও বলেন, সার্বভৌমত্ব দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীদের বেছে নেওয়ার অধিকার রয়েছে। ভারত আগেই বলেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ হবে না। ট্রাম্পের হুমকির পর
দুদেশের কূটনৈতিক সম্পর্কের পারদ থেকেছে তলানিতে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।